প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি আমার ম্যাথ লেভেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই 11-এর ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখছো। তার মধ্যে ট্রিগোনোমেট্রিক ফাংশন কি করে অ্যাপ্লাই হয় ইন্টিগ্রেশন ফাংশনে সেগুলো আলোচনা করছি। এই ইন্টিগ্রেশনে যে আমি আলোচনা করছি এটা ফিজিক্সের কিছু কিছু জায়গায় লাগছে, তাই আমরা বেসিক কনসেপ্ট আবার দিতে শুরু করছি। দেখো তোমরা আগের দিন বোঝানো হয়েছে ডিটি মানে কি হবে, টি ডিভি ফিজিক্স এগুলো কি লাগছে, ডিইউ মানে ইউ, প্রত্যেকটার সঙ্গে প্লাস সি প্লাস সি প্লাস সি, সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ডিএন ঠিক আছে। আমি যদি দেই ডিএস এস, বোঝা গেছে? তাহলে এগুলো প্রত্যেকটাই একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার মনে কর আছে ডি tan মানে তাড়াতাড়ি যা দিচ্ছি সবগুলো করতে এক্সপোনেন্ট। তার আগে একটা বিশেষ জিনিস আলোচনা করছি, মনে করো dx by x, ঠিক আছে? এটা কি করা যাবে? আমি 5 মিনিট টাইম দিলাম, করো দেখি। মনে করো এটা যদি করা যায় তাহলে x টু দি পাওয়ার -1 dx, ঠিক তাই তো? আগের দিন এই ফর্মুলা আলোচনা করা হয়েছে। একই জিনিস বারবার আলোচনা করলে স্টুডিওতে মান সম্মান থাকে না। যে একই জিনিস কি স্যার আলোচনা করতে পারে, -1 + 1 -1 + 1 প্লাস c, তার মানে কি x টু দি পাওয়ার 0 এদিকে 0 প্লাস c, তার মানে 1/0 প্লাস c, তার মানে ইনফিনিটি প্লাস log x plus c। বুঝে গেছে? যদি থাকে dy by y log y, এটাকে মোড দিলে আরো ভালো হয়। যদি থাকে d tan of y tan y log mod of tan y plus c। তো কারো বন্ধ কর বল প্রশ্ন। যখন sin mx আসছে মানে অ্যাঙ্গেলের ভিতরে কনস্ট্যান্ট আসছে, তখন সেটা ইন্টিগ্রেশন করলে ওই কনস্ট্যান্ট টার্মটা ডিভাইড কেন হচ্ছে? আমি বলেছি ও যেটা প্রশ্ন করেছে সেটা বলছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা ডিভাইডেড অর্থাৎ ভাগ হচ্ছে কেন। আমি বলেছি ইন্টিগ্রেশনটা ভাগ হচ্ছে এই কারণে, কনস্ট্যান্টটা ভাগ হচ্ছে এই কারণে কারণ এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভের সময় যেটা গুণ আসে অ্যান্টি ডেরিভেটিভ ভাগ হবে। ডেরিভেটিভের সময় যদি সেটা গুণ আসে, অ্যান্টি ডেরিভেটিভের সময় সেটা ভাগ হবে। ঠিক আছে? তাহলে কি দেখা যাক, আমার আসছে কি এসছে, মনে কর এটা cos mx dx, এটা দিয়ে বুঝাই। তাহলে কি হবে sin mx by m, আর এখানে কনস্ট্যান্ট একটা দিতে হয়। আমার এটা দিয়ে কথা, তাই তো? দেখা যাক আমি এটাকে করব, বুঝতে পারছিস? এবার আমি যদি এটা করি,
ঠিক? এবার আমি চেঞ্জ করছি, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ, তাই কি না? তাহলে এটার আমি কি করব, সাইন mx বাই m, বুঝে গেছে? এটা আমি ডিফারেন্সিয়েট করব, তাই তো? হ্যাঁ, দেখা যাক কি আসে। তাহলে m হচ্ছে কনস্ট্যান্ট পদ, সামনে চলে যাবে। সাইন কে করলে কি হবে, cos mx, m টা কনস্ট্যান্ট পদ, সামনে চলে আসবে। কি ডেরিভেটিভের নিয়ম তাই? তাহলে দেখ m কাটা গেল, আর কোন কোশ্চেন? বুঝতে হবে ইন্টিগ্রেশনের যে মাল মশলা বেরোলো সেটা কি যদি যাই ডেরিভেটিভে, তাহলে যেটাকে ইন্টিগ্রেশন করছি সেটা চলে আসবে। ইন্টিগ্রেশনের ফল এটা, বোঝা গেছে? তাহলে এটাকে ধরে যদি আমি করি, দেখা যাচ্ছে এটা চলে আসছে। আবার যদি এটা ধরে করি, বোঝা গেছে? তাহলে আবার অন্যটা চলে আসবে। এবার দেখ এটা, দেখ d of dx minus cos mx by m, তাহলে এটাকে একটু ভেঙে করি, আগেই এটা নিয়ে নেই, কনস্ট্যান্ট d of dx হয়েছে মাইনাস cos mx, তাই তো? ইকুয়াল, দেখ 1 বাই m থাকলো, cos কে করলে হবে sin mx, একটা মাইনাস তো আছেই, আরো একটা মাইনাস আসলো, তাহলে প্লাস হয়ে গেল, একটা m থাকলো, m কেটে গেল sin। ক্লিয়ার? তোকা হোক। এবার আমরা ইন্টিগ্রেশনের আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি, ফর আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। আমি টুকটুক করে বানিয়ে বানিয়ে দেখাচ্ছি, ভালো করে ওরা বোঝ। মনে কর এখানে 1 আছে, এখানে 0 আছে, ঠিক আছে? আমি dx করলাম, তাহলে dx করলে কি হয়, x, ঠিক আছে? x আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এখানে c দেওয়া যাবে না, কেন? কারণ এখানে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিয়েছে। যখন আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে তখন c ইনভ্যালিড, c এর কোনো মান দেওয়া যাবে না, তাই c আগে থেকে উঠে গেল। তাহলে c যখন দেওয়া যাবে, কখন দেওয়া যাবে c? যখন আপার লিমিট লোয়ার লিমিট নেই। আর c কখন না দেওয়া যাবে? যখন আপার লিমিট লোয়ার লিমিট থাকবে, মনে করে নে এখন। এবার দেখ x এর মান কত আছে, 1 মাইনাস 0, অর্থাৎ আগে আপার লিমিটের জন্য মান বসাবো, তারপর মাইনাসটা কম্পালসারি, তারপর মাইনাসটা কম্পালসারি। এবার লোয়ার লিমিটের মান 0, x এর মান 1 মাইনাস লোয়ার লিমিট বসাবো 0, তার মানে বল কার কার মাথায় বুঝতে অসুবিধা আছে? একদম ইজি। আরেকটা বুঝে নি, তারপর x dx, তাহলে কি হবে, x স্কয়ার বাই 2, একদম। হয়েছে 1 হোল স্কয়ার বাই 2 মাইনাস একটা কম্পালসারি, x এর মান 0 বাই 2, বুঝা গেছে? তাহলে 1 এর হোল স্কয়ার 1, 2 এটার মান 0, তার মানে হাফ। বন্ধ করো, কথা হোক। দেখো দুটো ম্যাপ দিলাম, তোমরা নিজেরা করো দেখি কেমন হচ্ছে। সাথে সাথে আবার দুটো ম্যাপ দিলাম,
তোমরা দেখো পারো কিনা। x3 বলেছে, তাহলে কি হবে x3 প্লাস 1, তাই কি না? 1 মাইনাস 1। দেখো এই 4 আছে, 1 এর 4 x টু দি পাওয়ার 4, 1 মাইনাস 1। দেখো 1 এর 4 1 তার 4 মাইনাস 1 এর 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4। বোঝা গেছে? তাহলে 1 এর 4, এই 1 কে ভাঙলে 1, মাইনাস 1 এর 4 মাইনাস 1 কে 4 বার গুণ করলে 1। দেখো সবাই বুঝলা কিনা? বুঝা গেছে? এবার 1 এর 4 মাইনাস 1 এর 4 মানে 0। কারো বুঝতে অসুবিধা আছে? তো কাহো এটা যদি করা যায় একবারে করি, x5 নিচে 5 টু দি পাওয়ার 1 মাইনাস 1 হয়েছে। তাহলে 1/5 হবে, একটা মাইনাস, মাইনাস 1/5 হবে। একবারে করা যায় না? মাইনাস 1 টু দি পাওয়ার 5 হয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/5 প্লাস 1/5, 5 হচ্ছে লসাগু হবে। বলো দেখ, এটাতে প্লাস 1 এটাতে মাইনাস 1, এটাতে প্লাস 1 এটাতে মাইনাস 1। দেখ এটার মাথায় আছে 3, মানে অড ফাংশন, তাহলে এটার মান অবশ্যই 0। আগের x এর মাথায় কিছু আর নাই, মানে 1, মানে অড ফাংশন, তার মান 0। এই যে মাথায় 3 আছে, 3টা কি অড নাম্বার, মানে অড ফাংশন। অড ফাংশন হলে এটার মান 0 করা করি না। আর যদি ইভেন হয় তখন আমরা ক্যালকুলেশন করব, খালি লিখে দেব ইকুয়াল 0 ব্র্যাকেটে রিজিনটা অড ফাংশন, 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 ব্র্যাকেটে রিজিনটা অড ফাংশন। আর যদি ইভেন ফাংশন হয় তখন ক্যালকুলেশন। কখন 0 হবে? যখন উপরে প্লাস 1 নিচে মাইনাস 1, উপরে প্লাস 2 নিচে মাইনাস 2, উপরে প্লাস 3 নিচে মাইনাস 3, অর্থাৎ একই সংখ্যার প্লাস মাইনাস, একই সংখ্যা প্লাস মাইনাস, উপরে প্লাস 5 নিচে মাইনাস 5, আর এটা অড। তখন সব ঠিক মনে থাকবে? মনে করো তোমরা পরীক্ষা দেবে 2025-এ, দেখা গেল 2025 আছে, তাহলে বিশাল ব্যাপার এটা। হ্যাঁ আচ্ছা, যদি এটা থাকে, আচ্ছা 25 দিয়ে আগে করব, তাহলে x টু দি পাওয়ার 1 যোগ করলে 2026, 1 যোগ করলে 2026, তাই তো মেন সূত্র। অ্যাপ্লিকেশন মূল পন্থা এটাই, প্রতিবারই 1 যোগ হবে, ঘাতের সঙ্গে 1 যোগ হবে, নিচে ওই ঘাতটা হবে তার সঙ্গে 1, আর কিচ্ছু নেই। x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে n, আর কিচ্ছু নাই এর মধ্যে। তাহলে এটা যদি করা যায় 5 মাইনাস 5, তাহলে বিশাল ব্যাপার। 5 এর মাথায় 2026 বাই 2026 মাইনাস মাইনাস 5 এর মাথায় 2026 বাই 2026। আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর ছাড়া পাবো ঠিক না? অর্থাৎ 5 কে 2026 বার গুণ করতে হবে, মাইনাস 5 কে 2026 বার গুণ করতে হবে, গুণ করে তারপর ক্যালকুলেশন করতে দেখা যাবে দুই সাইডেই কাটাকাটি যাবে। জি, তাই আমি বললাম এটা
অড ফাংশন। তাহলে এটা ডিটেলসটা না করে আমি একবারে 0 বসিয়ে দিই। কেমন লাগলো শর্ট টেক্সটটা? এটা করলে কত বড় হবে? পাশে লিখে নেব শর্ট টেক্সট। শর্ট টেক্সটটা কি হবে? শর্ট টেক্সটটা হবে অড ফাংশন বা অড নাম্বার, বুঝে গেছে? বা অড ফাংশন and the required solution হয়েছে? তাহলে করলে কি হবে? x 2027 এইভাবেও করা যেতে পারে। একবারে ভাঙাইনি দুটো, বোঝা গেছে? এবার যদি আমি একবারে করি তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা হবে +5, এটা হবে মাইনাস। বোঝা যাচ্ছে সবার? তাহলে 52027 বোঝা গেছে? 2027 এটাতে মাইনাস চলে আসবে প্লাস 52027 বাই 2027 লসাগু হবে 2 × 5 2027 বাই 2027। তাহলে আমরা আজকে আপার লিমিট লোয়ার লিমিটের যে শর্ট টেক্সট সেটাতে পেলাম যদি অড ফাংশন হয় তাহলে কোনো ব্যাপার নেই 0, আর যদি ইভেন ফাংশন হয় তাহলে সেটাকে অঙ্ক কষে দেখতে হবে। তাহলে আমাদের কনসেপ্টগুলো টোটালটাই কমপ্লিট, যেগুলো ফিজিক্সে খুব লাগছে। ঠিক আছে? সামনের দিন এই কনসেপ্টের উপরে আরো কিছু কনসেপ্ট আছে আমি আলোচনা করব। আজকে সাইন কস ট্যান দিয়ে কিছু আলোচনা করব। আপার লিমিট লোয়ার লিমিটে অ্যাপ্লাই দেখো সবাই। চালু আছে রে? ফিজিক্সে কিছু হয়তো কার্ভের ম্যাথ থাকতে পারে, ঠিক আছে? আছে কার্ভের কিছু ম্যাথ আছে? করাইনি। এরিয়ার কিছু ম্যাথ আছে, সেটাও আমি দেখছি আজকে। এখন এরিয়াটা আলোচনা করছি। যারা আসেনি তারা মনে করছে যে ইউটিউব দেখে হবে, কিন্তু ইউটিউব বন্ধ রেখেও তো আমি কিছু আলোচনা হচ্ছে, এবং সেগুলো আলোচনা ডিসকাশন যত বেশি হবে ম্যাথ সম্বন্ধে তত আলোচনায় করে ম্যাথ ডিসকাশন ছাড়া কিছু নেই। দেখ π/2 - π/2, ঠিক আছে? তাহলে সাইন করলে কি হয়? cos x। তার আগে হচ্ছে -cos π/2, একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? একবারে বসাচ্ছি, বোঝা গেছে? এখানে সি লেখা হবে না, কারণ আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। আমাদের আজকের আলোচনার বিষয় আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে cos π/2 মানে cos 90 ডিগ্রি, তাই না? cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এটাকে আরেকটু ভাঙাই, এই cos - θ মানে প্লাস cos θ,
ঠিক কি না? তাহলে এটার মানও 0, এটার মানও কেমন লাগলো একটা? সরাসরি টাকা হোক। cos টু দি পাওয়ার কিছু নেই মানে 1, অড ফাংশন 0 আসলো বল। cos x মানে cos টু দি পাওয়ার 1, হ্যাঁ ঘাত 1, তাই দেখ 0 চলে আসলো। এই যে গুপ্ত মন্ত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সাইন না করে আমি যদি cos করি দেখা যায় তাহলে কি হবে? sin x হবে, কি হবে? পাই বাই 2 হবে, তাহলে sin পাই বাই 2 হচ্ছে মাইনাস sin মাইনাস পাই বাই 2। cos কে করলে হবে sin, হচ্ছে cos এর প্ল্যাটফর্ম তো মাইনাস, বোঝা গেছে? cos এর প্ল্যাটফর্ম প্লাস sin, তাহলে কি হলো? sin x বাই 2 মাইনাস sin মাইনাস পাই বাই 2, বোঝা গেছে? কি হবে? sin পাই বাই 2 মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত? 1। ঠিক আছে, এটা কি আছে? মাইনাস থাকলো sin মাইনাস থিটা, মাইনাস sin থিটা মাইনাস মাসে প্লাস sin পাই বাই 2 মান কত? 1। তাহলে 1 প্লাস 1 মানে 2। এখানে কেমন হয়ে গেল তাই না? তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 cos x dx বললে হচ্ছে sin x। sin x এর জন্য কি আছে? পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তাহলে sin পাই বাই 2 মাইনাস কম্পালসরি হবে sin মাইনাস পাই বাই 2, তাহলে sin পাই বাই 2 এর মান 1 আর sin মাইনাস থিটা মানে মাইনাস মাইনাসে প্লাস sin sin 90 ডিগ্রি, বোঝা গেছে? sin 90 ডিগ্রি মান 1, 1 আর 1 করলে 2। তো আগেরটা থেকে sin x এ করেছিলাম না cos x এ করেছিলাম? দেখো সবাই, sin x এ করেছিলাম। অফ করেছিস? let f of x equal cos x, বোঝা গেছে? again f of minus x cos minus x, that cos minus x হলো হচ্ছে cos x, বোঝা গেছে? hence it is even function। অর্থাৎ এটা ইভেন ফাংশন হলো, তাই এটা ক্যালকুলেশন করতে হবে। sin x এর ক্ষেত্রে এটা ইভেন ফাংশন নয়, ওটা অড ফাংশন। sin x টা হবে অড ফাংশন, cos x টা হবে ইভেন ফাংশন, তাই cos x এর ইন্টিগ্রেশন করতে হবে, sin x এর ইন্টিগ্রেশন করতে হবে না। ওটা হোক f of x equal sin x, again এই জায়গায় খালি মাইনাস বসাবো, এই জায়গাও খালি মাইনাস হচ্ছে, তাহলে কি হলো? মাইনাস।
তার মানে কি? তার মানে কি? এটাকে দিকে নিয়ে আসলাম, অর্থাৎ এত কিছু না লিখে লিখতে পারি hence it is even odd function hence the required solution এবার মনে কর এটা আছে 5, আগের দিনের sin স্কয়ার x থাকলে কনভার্ট চালু করেছিস, কনভার্ট করেছি, এটা তো কনভার্ট করা খুব বিশাল ব্যাপার। x5 এর সূত্র তো জানিস না, sin এ x টু দি পাওয়ার 5 জানিস কি? তা তো কনভার্ট করা কঠিন ব্যাপার। যে কি করে কনভার্ট করব? sin স্কয়ার x তার আগে যদি 2 বসাই, এদিকে আলোচনা 2 cos স্কয়ার x, এদিকে আলোচনা sin স্কয়ার cos স্কয়ার হলো x/2 করা যায় 1 - cos x 2 cos স্কয়ার। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, বাইরে কিছু দেখে না, কিছু দেখে না, ওর ফেস এক্সপ্রেশন বলছে আমাকে ও কিচ্ছু দেখেনি। ঠিক সায়েন্স করে মানে যে সাইন 5 কোথা থেকে পাবো? হ্যাঁ, কঠিন ব্যাপার কিচ্ছু নাই, এরও সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে লেট, খুব ভালো করে লিখবি, f of x ফাংশন অফ x বলে, কে বলে f of x, কি বলে? কি বলে? ফাংশন অফ ঠিক আছে। এগেইন আরেকটা পার্ট, f x এর জায়গায় মাইনাস x, sin x এর জায়গায় মাইনাস x, তাহলে এইটাকে এইভাবে লেখা যায়, বল আরো সুবিধা, তাহলে মাইনাস sin x, তার মানে মাইনাস আছে, অড আছে, মাইনাস তার মানে তার মানে কি? এটা অড ফাংশন, মাইনাস চলে আসলো, মাইনাস চলে আসলো অড ফাংশন, হেন্স π/2 π/2 sin 5x dx। বন্ধুগণ নমস্কার, আমাদের ম্যাথ বেলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের ম্যাথ এবেলের পক্ষ থেকে 11-এর যে পার্টগুলো হচ্ছিল তার মধ্যে ত্রিকোণমিতি ফাংশনের বিভিন্ন পার্ট হচ্ছিল, তার মধ্যে ত্রিকোণমিতি ফাংশন করতে গিয়ে সবার রিকোয়েস্টে ইন্টিগ্রেশনের কিছু কিছু জিনিস আমরা আলোচনা করছি। এটাকে বলা হবে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। ইন্টিগ্রেশনকে কি করে অ্যাপ্লাই করা যায় সেই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা আপার লিমিট, লোয়ার লিমিট, কিভাবে ইন্টিগ্রেশন শুরু হয়, কখন ইন্টিগ্রেশন সি হয়, কখন ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি হয়, কখন সি হয় না, এই সবগুলো আলোচনা করেছি। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে অড ফাংশন, ইভেন ফাংশনের আলোচনা করেছি।
দেখো বোর্ডে একটা টোকাই আছে, সামনের দিন আলোচনা করছি, sin টু দি পাওয়ার 5x dx। এটা এত বড় যে কি করে করা যায়। আমি যদি sin টু দি পাওয়ার 5x dx না করে sin টু দি পাওয়ার 2023 করি, তাহলে কি হবে? তাহলে এটা অড ফাংশন হবে, এটার মান হবে 0। সেটা আমরা খুব শর্ট ট্রিক্সে আলোচনা করেছি। আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনে বিভিন্ন ধরনের অ্যাপ্লাইটা দেখব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আমি একটা ম্যাথ টুকলাম, সবগুলো ম্যাথই বানিয়ে বানিয়ে করার চেষ্টা করছি যাতে তোমাদের একটু ইজি হয়। দেখো y equal to x, x equal to 1, x equal to 2, x axis, find out the bounded area। অর্থাৎ এতদিন মন দিয়ে শুনবে, এতদিন আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করেছি, সেটা আয়তক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য বস্তু, বর্গক্ষেত্র দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, বৃত্ত, ঠিক আছে? এরকম বিভিন্ন জিনিসের ক্ষেত্রফলের বিভিন্ন সূত্র জানি, সেই সূত্র মোতাবেক আমরা ম্যাথগুলো করি। এবার যখন উঁচু ক্লাসে উঠলাম তখন আমাদের এগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। বিভিন্ন টাইপে আমরা ছবি এঁকে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি। এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। বোঝা গেল সবার? কি করব? বলা আছে y equal to x, x equal to 1, x equal to 2, x axis, find out the bounded area। তাহলে কি করব? মনে রাখতে হবে y equal to x, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরলরেখা। বোঝা গেছে? y equal to x, আমি যদি এটাকে ধরি x, তার মানে আমরা 9 এ শিখেছি এইরকম, দেখো প্ল্যাটফর্মটা মনে পড়ছে, 1 1 2 2 3 3 4 4, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? x equal to 1, তাহলে মনে করলাম এটা 1, এটা হলো 2, তাহলে এই একটা সরলরেখা কি হলো? x equal to 1 হয়েছে। আর একটা সরলরেখা এটা কি হলো? x equal to 2। বলো কার বুঝতে অসুবিধা আছে? তিনটা কন্ডিশন পেয়েছি, x equal to একটা 1, x equal to একটা 2। তাহলে y equal to x, এই সরলরেখা, সরলরেখাটি কি আছে? y equal to x, x equal to 1, তার মানে কি? যদি আমি x equal to 1 ধরি, তাহলে x এর মান 1 1 1, আর y এর মান যা খুশি তাই, সিমিলারলি ওইটা। বোঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে x অক্ষ মানে এই অক্ষটা ধরবো, হয়েছে? এই অক্ষটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, অর্থাৎ আমাদের এই অঞ্চলটা এরিয়া, বাউন্ডেড মানে সীমাবদ্ধ, অর্থাৎ এটা 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 এটা। বোঝা গেছে? এই অঞ্চলটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এইখানে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তাহলে এটা কি হলো? এটা হলো 2, এটা হলো 1 0, এটা হলো 2 0। বোঝা গেছে? তো -x + 3y = 6, x = 1, x = 3, find out the bounded area when x axis।
এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমি এরিয়াটা বের করব। কোন এরিয়া? বাউন্ডেড এরিয়া। সেটা কি? এইটা, এটা, এটা, এটা একটা স্ট্রেট লাইন। বোঝা গেছে? এই ইকুয়েশন থেকে আমরা এইভাবে বের করেছি -x + 3y = 6। আমরা কি করেছি? 3y মনে পড়েছে সবার? এইটা শিখেতে যায় মাথা চুল আমাকে অত দিবাই। হ্যাঁ, এই জিনিসটা পারবি না সবাই? আমি একটা নতুন প্রসেস দেখাচ্ছি যা কিরকম ভাবে বের করা যায়। এত খাটনি নয়, শর্ট টেক্স। হয়েছে -x/6 প্লাস বা এখানে 2 দিয়ে দিই 3y/6 ইকুয়াল টু, কাটাকাটি করবে এই মাইনাসটা এখানে না দিয়ে তাহলে ছেদিতাংশ হবে -30 একটা 0 হয়ে গেল। এটা খাটতে হবে না, একবার x এর মান 1 ধরে, একবার 2 ধরে, একবার 3 ধরে, একবার 4 ধরে করতে হবে না। এই যে ফটাফট -30 আর 02 বসাবো, বসিয়ে একটা সরলরেখা টানবো, হয়ে যাবে। ঠিক আছে, টেনে দিচ্ছি আপনি। তাহলে এটাও টুকে নিতে পারি, এটাও টুকে নিতে পারি। টুকে নে খসড়া চিত্র, খসড়া মানে রাফ। দেখ 1 2 3 আর এটা 0 1 2। বুঝতে পারছিস? এটা কোন সরলরেখা হলো? হলো -x প্লাস 3y = 6। এটা সরলরেখা। বোঝা গেল? এবার বলছি x = 1, তাহলে 1, x = 3। বোঝা গেছে? এই যে 2, এই যে 3। তাহলে আমার এরিয়াটা বের করতে হবে হয়েছে এটা 1 0, এটা 3 0। বোঝা গেছে? এটা হলো x = 1, x = 2। পারা যাবে? সবাই করে দেখাও, বন্ধ করো। বৌদি আমি x না ধরে এখানে যদি 2 ধরি তাহলে সুবিধা হচ্ছে ক্যালকুলেশনটা, নাহলে 6 অনেক বড় হয়ে যাচ্ছে, এদিকে আসতে। বুঝতে পারছিস না? আমি যদি -x/6 হতো, 3y/6 হতো ইকুয়াল 1, তাহলে x/-6 প্লাস y/2 ইকুয়াল 1, তাহলে -6 0 হতো, হইতে 0 2 হতো। বুঝতে পারছিস? -6 মানে আরো দূরে, এটা আরো দূরে, তাই এখানে 2 ধরলাম, যেন খুব কাছাকাছি। হ্যাঁ, এইটা করলে মানে করলে কেমন? আমি তো হিসাব শেখাচ্ছি, আমি এইটাকে ছোট করে দিলাম। এখানে 2 বসালাম, এখানে 2 বসালাম, এখানে 2 বসালাম। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা ইকুয়েশনটা করছি -2x + 3y/6, 3y = 6 + 2x, -2x গেলে +2x, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 2x। সবার বোঝা গেছে জিনিসটা? এবার আমরা এর এরিয়াটা বের করব। তো কাহো এটা x⁴n + 1/n + 1
তাহলে x এর মান কিছু নেই মানে 1 আছে, 1 + 1 1 + 1। এবার আমি মান বসাবো, প্রথমে 3 বসাবো। 3 যদি বসাই দেখ 2 2 কেটে যায়। 3 যদি বসাই 3 দুগুণে 6, 3 যদি বসাই 3 তিরিক্ষে 9, তাই না? 3 দিয়ে কাটলে বোঝা গেল? এই আপার লিমিটের জন্য প্লাস ফর্ম থাকে হয়েছে। এবার মাইনাস 1 বসাবো, 1 বসালে কত হয়? 2 1 কে প্লাস 1 বসালে 1 1 এর 3, বুঝতে পারছিস? 6 3 এ 9 বিয়োগ 3 দুগুণে 6, 6 আর 1 এ হয়েছে 3 9, 27 থেকে 7 বাদ দিলে 3 6 18, বুঝছে? স্কয়ার ইউনিট। এবার আমি মনে করলাম শুধু এটা আছে, এটা আছে, তাহলে কিভাবে এরিয়াটা বের হবে? তাহলে কি করব? 1 আছে, আমি এটা উঠিয়ে দিলাম। বুঝা গেছে সবার? তাহলে এরিয়াটা হলো এটা না? ঠিক? এখানে কত ছিল এটা? বল। -3, বুঝা গেছে? তাহলে ক্ষেত্রফল হেন্স এই ম্যাথটা আগে টুকে নে। 3y = 6 plus 2x, y = 6 plus 2x by 3, y = 2 plus 2 by 3x। বোঝা গেল? তাহলে 2 plus 2 by 3x dx, ঠিক আছে? তাহলে 2x হবে, এটা 2 by 3 x² by 2 1 বসাও, आंसर বেরিয়ে গেল। তাহলে 2 প্লাস 1 এর 3 দেখ, এইটা 6, 6 থেকে 3 বাদ দিলে -3, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝা গেছে? তাহলে 3 থাকলো, 3 দুগুণে 6, 6 আর 1 এ 7, 3 তিরিক্ষে 9, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 এ 7, 7 আর 9 16, হয়েছে? তাহলে 3 5 15 স্কয়ার ইউনিট। বুঝা গেল? ছেড়ে দিন, বহু চেষ্টা বেন্দা সায়েন্স নিয়ে আরো বহু খায়, প্রথম থেকে আর গায়ে লাগায় না, ও দেখবে না ভাই, ব্যাস মূল্য। আমাদের বন্ধু বান্ধব কত বাইরে যায় দেখে দিল, বাইরে যায় দেখে দিল, বাইরে গেলে শুধু আরাম চাবে, ব্যাস চিট হয়ে শুলাম তো গেল। হ্যাঁ, এইদিকে সবাই একটা জয়েন্ট লেভেলের ম্যাথ দেখাচ্ছি, চালু করো। লেখা আছে y = mod of x, বুঝা গেছে? find out the area of first quadrant, মনে আছে ফার্স্ট কোয়াড্র্যান্ট? হ্যাঁ, বুঝতে পারছিস? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা 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 বৃষ্টি বলবে এটা কি? সন্ধ্যা বলবে এটা কি? ঠিক বলছিস? শ্রাবণী এটা কি? ঠিক তো বলছিস? ঠিক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড দ্বিতীয়, হ্যাঁ? তাহলে y = একটা প্লাস x,
y ইকুয়াল টু একটা মাইনাস x ধরতে হবে, y ইকুয়াল টু একটা প্লাস x, y ইকুয়াল টু একটা মাইনাস x। তাহলে আমি যদি ছবিটা আঁকি কি হবে, এখানে ছবিটা আঁকি, ঠিক আছে সবাই বুঝতে পারছিস? y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু মাইনাস x, বুঝতে পারছিস? আমি যদি এটাকে করি, দেখ x, আচ্ছা এই জায়গাটা ভাঙা, ছবিটা এখানে করব, y ইকুয়াল টু x মানে কি x ইকুয়াল টু মাইনাস y ইকুয়াল টু 0 করা যায়? তাহলে x এর নিচে 1 প্লাস y এর নিচে মাইনাস 1 করা যায়? এটা মান 0, তাই না? দেখ x এর মান 1, y এর মান মাইনাস 1, 0 করা যায়? করা যায় কি না? করা যায় না? ইকুয়াল 0 আছে, ইকুয়াল 0 আছে তো 0, হ্যাঁ এটাকে 1 দিয়ে ভাগ, এটাকে 1 দিয়ে ভাগ, এটাকে মাইনাস 1 করা যায়, বোঝা গেছে? আবার এইটাকে যদি মনে করি মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এইটাকে এইভাবেও করা যায়, ঠিক আছে? তাহলে কি কি হবে, 1 1 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এরকম করতে পারি, 1 1 1। তাহলে x এর মান যদি 1 1 1 হয়, y এর মানও 1 1 1, ঠিক আছে? এবার যদি আমি y ইকুয়াল টু মাইনাস x করি, তাহলে কি হবে, এই জায়গাটায় বড় হবে x হয়েছে। তাহলে x এর মান যদি 1 ধরি, মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস, তাহলে এটা লিখেই দেই, তাহলে তোমাদের চোখে আগে ভালোভাবে ধরা যাবে। বুঝে গেছে সবার? তাহলে দুটাই কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। তাহলে দুটাই যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে দেখো একটা y ইকুয়াল টু x এই দিকে হবে, আর y ইকুয়াল টু মাইনাস x। একটু চিন্তা ভাবনা করে আমি তোমাদের দেখাচ্ছি। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, দেখো 1 1, তাহলে এইদিকে যদি 2 ধরি 2 হবে, এইদিকে যদি 3 ধরি 3 হবে না? তাহলে 1 1 2 2 3 3, বোঝা গেছে? এবার এটা যদি 1 ধরি, বলো বোঝা গেল এবার? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 1 2, তাহলে 1 দেখো এটা প্লাস মাইনাসের ঘর না? দেখো এটা প্লাস মাইনাসের ঘর, তাহলে 1 1 হচ্ছে 1 2 হচ্ছে 1 3 1 12 1 1 2 2 3 3, তাহলে এই সরলরেখাটা হবে। বোঝা গেছে সবার? দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা যদি বিচার করি, তাহলে কি দেখা যাচ্ছে, এই সরলরেখা দিয়ে কিন্তু বাউন্ডারি এরিয়া পাওয়া যাচ্ছে। সেটা কি এরিয়া ফার্স্ট কোয়াড্র্যান্ট, তার ফার্স্ট কোয়াড্র্যান্টে এরিয়া কিন্তু ঠিকমতভাবে পাচ্ছি। কথাটা বোঝা যাচ্ছে না? একেবারে খোটা হবে, কোনো কেউ যায়নি, কারণ বাউন্ডারি এরিয়া পাচ্ছি না। কথাটা বোঝা যাচ্ছে? শুধু এই রেখাটা গেছে, অন্য রেখা তো যায়নি, তাহলে আমি বাউন্ডেড এরিয়া মানে সীমাবদ্ধ অঞ্চলটা আমি পাচ্ছি না। আমরা এতক্ষণ যা বাউন্ডেড এরিয়া বের করেছি প্রত্যেকে করতে,
তাহলে এইখানে যদি করা যায় ফার্স্ট কোয়াড্র্যান্ট না দিয়ে যদি করা হলো এখানে আরেকটা দিয়ে দেওয়া হলো x equal to 1 হয়েছে find the area find the bounded area find the bounded area অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেন কভারেজ পাই দেখ 1 তাহলে x equal to 1 আছে তাহলে এদিকে একটা লেখা হবে বুঝা গেল এটা কোয়াড্র্যান্ট দিলাম না তার মানে এই রেখাটা আর এই রেখাটা তাহলে এইটা হচ্ছে কার্ভ এরিয়া একই না যদি ফার্স্ট কোয়াড্র্যান্টটা বলে দেওয়া থাকে ফার্স্ট কোয়াড্র্যান্টে এরিয়াটা বের করা যাবে আমি বুঝতে হবে যে এরিয়া কি সত্যি বের করা যাবে গেল তাহলে x equal to 1 দেই 1 দিয়ে রেখাটা পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে এই রেখাটাও আছে এই রেখাটাও আছে এই রেখাটাও আছে তাহলে এই তিনটা অংশের মধ্যে ক্ষেত্রফল বোঝা গেছে এটার নাম কি y equal to x এটার নাম কি y equal to -x বোঝা গেছে এটার নাম কি x equal to 1 বোঝা গেছে তাহলে এবার দেখা যাক দেখা যাচ্ছে এটা 0 আর এটা 1 0 বোঝা গেছে মজা আছে এখানে মজাটাকে একটু দেখিয়ে দেই hence the required area required area কি 0 থেকে 1 ইকুয়েশনটা কি x dx আমি উপরের পোরশনটা করলাম উপরের পোরশনে যা আছে নিচের পোরশনেও তাই হবে দুইটা অংশ বল মাথায় গেল এটারই উপরে যা হবে নিচেও তাই হবে তাহলে আমি প্রথমটার ক্ষেত্রফল বের করে তাকে যদি দুই দিক টোটালটা পেয়ে যাই এখন পারা যাবে ব্যাস করে ফেলতে ফার্স্ট কোয়াড্র্যান্ট সবাই দেখো তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট বলতে 2 হবে না 1 হবে হবে কি হবে না ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে এখান থেকে আর এখান থেকে একটু ফোর্থ কোয়াড্র্যান্ট তাহলে কোয়াড্র্যান্ট এরিয়া বোঝা গেল এখান থেকে একটু ফার্স্ট কোয়াড্র্যান্ট এখান থেকে একটু ফোর্থ কোয়াড্র্যান্ট আর টোটাল এরিয়াটা আমি বের করে ফেলেছি এবার বলতে পারি যে তুই শুধু ফার্স্ট কোয়াড্র্যান্ট এরিয়া তাহলে 2 দিয়ে এটা গুণ হবে না কি হবে x² / 2 হয়েছে 1 0 1 এর হোল স্কয়ার 1 স্কয়ার ইউনিট বুঝা গেল তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট চাইতে পারে ফোর্থ কোয়াড্র্যান্ট চাইতে পারে টোটাল এরিয়া চাইতে পারে সব ক্লিয়ার আজকে আমাদের এতটুকুই তোমরা সবাই আমাদের ম্যাথএবল চ্যানেল দেখতে থাকো আমাদের চ্যানেল ছাড়া হচ্ছে ওয়েডনেসডে সকাল 8টা থেকে 10টার মধ্যে আর সানডে সকাল 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা